প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের প্রধান সংবাদগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক, সরগম পত্রিকার সম্পাদক জনাব কাজী রওনক হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। প্রিয় দর্শক, আমরা জানি যে আজ খ্রিস্টীয় নতুন বছর শুরু হয়েছে 2026। আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। কিন্তু আমাদের সামনে যে শিরোনামটি রয়েছে গণমাধ্যমে, শোকের মধ্য দিয়ে শুরু হলো নতুন বছর। কেননা আমরা জানি যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার জানাজা হয়েছে গতকাল, এবং সেই জানাজা ঘিরেও সবগুলো গণমাধ্যমে প্রধান সংবাদ শিরোনাম করা হয়েছে আজ জানাজায় জনতার মহাসমুদ্র, শোকের মহাসমুদ্রে চিরবিদায়। এরকম শিরোনামগুলো ঘিরে আজ আমরা আলোচনা শুরু করতে চাই নতুন বছরের প্রথম দিনে আজকের সম্মানিত অতিথি জনাব কাজী রওনক হোসেনের সঙ্গে। নববর্ষ ঘিরে আমরা যদি আলোচনা নববর্ষ, আমরা অবশ্যই আশাবাদী হব যে অতীতের যে ভুল ভ্রান্তি, শোক, দুঃখ, কষ্ট এগুলো দূর হয়ে যে এবছরটা আমাদের জন্য একটা ভালো বার্তা নিয়ে আসবে। এবং আমাদের সবাইকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আকাশ থেকে কোনো ভালো খবর আসবে না, খবরটা আমাদেরকেই তৈরি করতে হবে। এবং সেজন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে ভালো কাজ করার, সুন্দর কাজ করার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় যে জিনিসটা আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা পরে অন্যের প্রতি একটু সহিষ্ণু হন, নিজেদের মানবিকতা বোধটাকে একটু জাগিয়ে তোলেন এবং শিষ্টাচারগুলো লক্ষ্য রাখেন। আজকাল দেখবেন আপনি চট করে একটা রিক্সাওয়ালার সাথে, এর সাথে, ওর সাথে যেই দুর্ব্যবহার করা হয়, যেই সামান্য কথায় মারামারি, এমনকি খুনও হয়ে যায়, এই জিনিসগুলো বদলাতে হবে। আমাদের ভিতরে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আমরা মনে করি যে এই কথাটা আমরা মনে রেখে নতুন বছরকে আমরা স্বাগত জানাবো এবং এই খ্রিস্টীয় নতুন বছরে আমাদের পুরো দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য ভালো বার্তা বয়ে নিয়ে আসুক। আমরা যেন সিন্ডিকেট এবং চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাই, দেশের সাধারণ মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে। সাধারণ মানুষ কিন্তু ওগুলো বোঝে না যে কে চাঁদাবাজি করছে, তারা শুধু বোঝে যে দিনান্তে তার তিনবেলার খাবারটা জোটে না, ঘরে তার ক্ষুধার্ত সন্তান বসে আছে, কিন্তু বাবা সেই খাবার আনতে পারছে না, কারণ জিনিসপত্রের দাম বেহিসেবি বাইরে গেছে। তো এটা চলবে না, আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ফেব্রুয়ারি মাসে যেই নির্বাচন হবে, এই নির্বাচনে একটি নির্বাচিত সরকার এসে অবশ্যই দেশের সার্বিক পরিস্থিতির পরিবর্তন করবে। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। আপনি যেমন বলছিলেন, সেই দিক থেকে ঘিরে আমরা যদি একটি সংবাদ শিরোনাম দেখি, দেশ জাতির ভবিষ্যতের গুরুত্বপূর্ণ দায়িত্বভার হাল ধরতে হবে তারেক রহমানকে, এরকম একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে। কোন প্রেক্ষাপটে শিরোনামটি করা হয়েছে এবং এরকে ঘিরে যদি আলোচনা। এটা তো এখন অবভিয়াস, কিছু কিছু ব্যাপার থাকে অবভিয়াস, এটাও অবভিয়াস। যেহেতু এখন খালেদা জিয়া নেই, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী, তো ওনার অবর্তমানে তারেক রহমানকেই এই দায়িত্ব, প্রথমে হচ্ছে দলের দায়িত্ব, এবং দলের দায়িত্ব যদি নেয় তাহলে যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়, মানে সবারই ধারণা, প্রত্যাশা এবং যোগ বিয়োগে এটাই আসে যে বিএনপি সম্ভবত ক্ষমতায় যাবে অথবা ক্ষমতা খুব কাছাকাছি থাকবে। সুতরাং দেশের হাল, এই যে আমাদের যে একচেটিয়া, মানে একদল ক্ষমতায় গেলে আর বাকিদের কারো কোনো অস্তিত্বই থাকে না, এটা যেন না হয়। সবার কথাই শুনতে হবে, সবার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, এবং সেক্ষেত্রে তারেক জিয়া ডেফিনেটলি এই হাল ধরবেন। এবং আমি জানি না, হাল ধরলে পরে নিশ্চয়ই দেশের মঙ্গলই হবে। আমরা জানি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাই ঘটুক নির্বাচনের মধ্য দিয়ে হবে, এবং সেই নির্বাচন ফেব্রুয়ারিতে আমাদের সামনে অপেক্ষা করছে। নির্বাচনকে ঘিরে
সামগ্রিক প্রস্তুতি এবং আপনি দলীয়ভাবে বলুন আর সরকারিভাবে বা নির্বাচনের যারা দায়িত্বশীল তাদের প্রস্তুতি ঘিরে আপনার কেমন মনে হচ্ছে নতুন বছরে? আমি একটা কথা খুব খোলাখুলি বলে দেই, কেউ যদি মনে করে যে এবারকার নির্বাচনটি হবে একেবারে গোলাপ ফুলের পাপড়ির মতন, কোনো ঝামেলা থাকবে না, নিষ্কণ্টক, এরকম হবার কোনো সুযোগ নাই। কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভুলে তাদের এই নির্বাচন প্রলম্বিত করার কারণে তারা বিভিন্ন দিকে হাত দিয়ে সময় ক্ষেপণ করেছেন, সময় নষ্ট, আমি ক্ষেপণ বলবো না, বরং নষ্ট করেছেন। এবং এই সময় নষ্ট করার ফলে যেটা হয়েছে, বিভিন্ন আগাছা পরগাছা, ছোট দল বড় দল জঙ্গি দল সব উত্থান ঘটেছে। এইটা কেউ শান্তভাবে সুন্দরভাবে ইলেকশন হোক এটা চায় না এবং এটা হতে দিবে না। তাই আমাদেরকে নিজেদের খেয়াল রাখতে হবে যে আমাদেরকে সতর্কতার সাথে চলতে হবে এবং এই নির্বাচনকে সফল করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেখেন এই যে পুলিশ, আমাদের আইনশৃঙ্খলা বলতে সবচেয়ে বড় বাহিনী হচ্ছে পুলিশ। পুলিশ কিন্তু প্র্যাকটিক্যালি নিষ্ক্রিয়। এখন তাকে দোষ দিতে পারবেন না আপনি, কারণ তাদের মনোবল ফিরিয়ে আনার আপনি কিছুই করেন নাই। আর তারা কেন অ্যাকশনে যে বড় কিছু করে ওই দোষের ভাগিদার হবে যে এরা ছিল ওই সরকারের চামচা, ওই সরকারের হয়ে কাজ করেছে? কারণ গত 15 বছর 17 বছর তো আমরা দেখেছি পুলিশকে দলীয় কর্মী হিসাবে ব্যবহার করা হয়েছে। এই বদনামটা তারা নিতে চায় না। পুলিশ চায় তারা নির্বাচিত সরকার আসুক, তাদের প্রতি সম্পূর্ণ আনুগত্য থাকবে এবং সেই অনুযায়ী তারা চলবে। কিন্তু এই মুহূর্তে তারা এমন কিছু, হ্যাঁ, তারা হচ্ছে ধনী মাছ নাছুই পানি, তারা এই অবস্থায় আছে। এই শৃঙ্খলা এবং এই জিনিসগুলো রক্ষা করতে হবে এবং আমি মনে করি যে মুখে না কাজই করতে হবে। স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমরা কিন্তু যা দেখছি যে এই যে মবক্রেসির একটা অত্যন্ত ঘৃণ্য একটা অবস্থা চালু হয়েছে এদেশে, এই জিনিসগুলোকে কিন্তু খুব সহজেই থামানো যেত। আমাদের গোয়েন্দারা কোথায়? কোথাও যখন কিছু হয় চট করে এসে তো 100 জন লোক চলে আসে না, একজন দুজন একে ওকে বলে 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 তারপরে আনে। তা তখন কেন তাদেরকে বাধা দেয় না? কেন তখন তাদেরকে অ্যালাউ করা হয়? যারাই অ্যালাউ করে থাকুক এবং যেই দুর্ঘটনাগুলো ঘটেছে, যে অন্যায় কাজগুলো হয়েছে, যে অগ্নিসংযোগ, যে ভাঙচুর হয়েছে, আমাদের মানে আমাদের কি বলবো, যে সংস্কৃতির উপরে যে আঘাত এসছে, আমাদের সাংবাদিকতার উপরে যে আঘাত এসছে, এটা যারা করতে দিয়েছে তাদের একদিন এটার ফল ভোগ করতে হবে। আমরা আসলে আজকে গণমাধ্যম জুড়ে প্রধান যে সংবাদ এবং মানুষের মধ্যেও মূলত যে বিষয়টি ঘিরে আলোচনা, সেটি হচ্ছে আমরা যেমন শুরুতেই বলছিলাম যে বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের অংশগ্রহণ এবং সেখানে মানুষের যে শোক, আবেগ, ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ সারা দেশ থেকে আসা মানুষের। আমরা এর আগে যেমন আলোচনা করছিলাম, রাজধানীতে যখন জানাজা হচ্ছে তখন সারা দেশে গায়েবানা জানাজা হচ্ছে, দেশের বাইরেও জানাজা আয়োজন করেছেন মানুষ। তো আমরা এই প্রসঙ্গ ঘিরে আলোচনা শুরু করতে চাই। আমি যে কথাটা বলবো, আমার সুযোগ হয়েছিল, আমি তখন দৈনিক বাংলায় ছিলাম, সুযোগ হয়েছিল জিয়াউর রহমানের জানাজা কভার করার। এবং জিয়াউর রহমানের জানাজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, জানাজা শেষ হয়ে গেছে, দাফন শেষ হয়ে গেছে, তারপরেও হাজার হাজার লোক মানিক মিয়ার দিকে গেছে। এটা গিয়েছে, মূল কারণ হলো তারা জিয়াউর রহমানকে ভালোবাসত। এবং এই জানাজায় যে উপস্থিতি, এটা কিন্তু কখনো পয়সা দিয়ে আনা যায় না, ধমক দিয়েও আনা যায় না। এটা হচ্ছে একেবারেই মানে নিজেদের ব্যক্তিগত এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমি যে কথাটা বলতে চাই যে 3 বারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার প্রতি তার যে ব্যক্তিত্ব, সেই কারণেই কিন্তু তার
উপর অনেক উপাধি দেওয়া হয়েছে। উনি কিন্তু কোনো উপাধির জন্য, কোনো পদকের জন্য, কোনো ডিগ্রির জন্যে টাকা খরচ করে কোথাও যান নাই বা সেটার পিছনে দৌড়ান নাই। অনেক হাস্যকর অনেক কিছু হয়েছে আগে, কিন্তু ওনার যে ব্যাপারটা আছে সেটা হলো যেই উপাধিগুলো তাকে দেওয়া হয়েছে, দেশনেত্রী বলেন, লৌহমানবী বলেন, অকুতোভয় নেতা বলেন, প্রত্যেকটার উপাধি বা বিশেষণ সেটা কিন্তু সাধারণ জনগণ দিয়েছে এবং জনগণ তাকে ভালোবেসেই দিয়েছে। এটা বুঝতে হবে যে মানুষের হৃদয়ে যেতে পারলে, হৃদয়ের কাছাকাছি যেতে পারলে তখন কিন্তু সব কিছু বদলে যায়। এবং এটার মূল ব্যাপারটি ছিল উনি কখনোই প্রতিহিংসায় বিশ্বাস করতেন না, উনি শিষ্টাচার পছন্দ করতেন এবং কখনো কারো প্রতি কোনো কটূক্তি করেন নাই, যেটার ব্যত্যয় কিন্তু আমরা দেখেছি, প্রচণ্ডভাবে দেখেছি। মানে এমন চেয়ার থেকে এমন কথা শুনেছি যেটা শুনলে অবাক হয় যে তাহলে কি এটা সত্যি, এরা কি সত্যি সত্যি আমাদের মানে নেতৃত্ব দিচ্ছেন বা আমাদের দেশ পরিচালনা করছেন। আমি যেটা রিপিট করতে চাই যে এই স্মরণকালের না, শুধু এই যেই জানাজা হয়ে গেল গতকাল, তাতে যেই পার্টিসিপেশন হয়েছে এটা আর হবে বলে হ্যাঁ, আমার যেমন বিশ্বাস শিরোনামে নেই। রয়েছে বিশ্বের স্মরণকালের সর্ববৃহৎ জানাজা, এটি একটি সংবাদপত্রের শিরোনাম। হ্যাঁ, এখন বিশ্বে তো ধরেন যে জানাজা তো সব দেশে হয় না, তাদের ধর্মীয় কারণে তারা ভিন্ন ভিন্নভাবে করে, কিন্তু এটা সত্যি কথা। আর আমি মনে করি যে এটা আর দ্বিতীয়বার হবার সুযোগও নাই, কারণ আরেকটি খালেদা জিয়া আমরা অতি সহজে পাবো বলে মনে করি না। সুতরাং এই জানাজা চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ রাজনীতিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবেন খালেদা জিয়া, এটি একটি বক্তব্যকে ঘিরে সংবাদ শিরোনাম করা হয়েছে। তো যদি একটু বিশ্লেষণ। আমি যেটা বলবো, দেখেন, আমরা সবাই জানি, আমরা নাম নিতে চাই না, আমি সবাই জানি এই যে খালেদা জিয়া উনি কিন্তু মানে নেত্রী হিসাবে আপোষহীন ছিলেন। দেখেন, তাকে কিন্তু অনেক লোভ দেখানো হয়েছিল, তুমি দেশ ছেড়ে চলে যাও, তোমাকে ভালো থাকার ব্যবস্থা করে দেবো, সব কিছু করে দেবো, বিশেষ করে 1/11 পরে। কিন্তু উনি সেটা রিফিউজ করেছেন কেন? দেশপ্রেমে। ওনার ভিতরে প্রচণ্ড দেশপ্রেম ছিল। দেশকে উনি ভালোবাসতেন, দেশের জনগণকে ভালোবাসতেন, সাধারণ মানুষকে ভালোবাসতেন, আপামর জনসাধারণকে ভালোবাসতেন। উনি কিন্তু গরিবের ওখানে লঙ্গরখানায় যে ওই শানকির থেকে খেয়েছেন, তাতে কিন্তু তার মান কমেনি। এই ব্যাপারটা যদি আমাদের সবগুলো দল অনুসরণ করে যে হ্যাঁ, আমি ভিন্ন মতের হব, আমার দলীয় আদর্শ আলাদা থাকবে, কিন্তু আমি অন্যের মতকে অশ্রদ্ধা করব না, অন্য দলের মতকে, অন্য দলের আদর্শকে আমি অশ্রদ্ধা করব না, কিংবা তাদের বিপক্ষে, তাদের বিপরীতে কোনো কথা বলবো না। আমাদের ভেতরে রাজনৈতিক শিষ্টাচারটা একেবারেই চলে গেছে। দেখেন, জাস্ট ছোট্ট একটা কথা বলি, আমাদের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উনি খুলনাতে যে বা চট্টগ্রামে যে, খুলনাটাই বলি, যে সবুর খানের এগেনস্টে মাঠে একেবারে গরম করে দিয়ে আসলেন। মাঠ থেকে কিন্তু উনি সোজা সবুর খানের বাসায় গেলেন এবং সবুর খান তাকে জিজ্ঞেস, কিরে আজকে কী বললা, মানে আমার বিরুদ্ধে কী বললা, খুব সহজভাবে বলা টলা পরে আগে খাওয়া দেন। ওখানে খেয়ে এমন কখনো হয় নাই যে উনি সবুর খানের মানে খুলনায় গেছে কিন্তু সবুর খানের সাথে দেখা করেন নাই বা সবুর খানের বাসায় না খেয়ে এসছেন, এটা হয় নাই। এই যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলের মানে দলীয় রাজনীতি করবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু একজনের প্রতি শ্রদ্ধা থাকবে না কেন? কেন আমি কটূক্তি করব? কেন একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে অশ্রদ্ধার সাথে কথা বলবো? আমরা এটা দেখেছি, এটা হয়েছে। খালেদা জিয়াকে এই যে জিয়া অরফানেজ ট্রাস্টের যেই মামলায় তাকে, মানে ভুয়া মামলায় তাকে দেওয়া হয়েছে, দেখেন
এইটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কোথাও তার সিগনেচারও নাই, এই টাকা উনি ছোঁও নাই। এই টাকা বরঞ্চ বেড়ে 2 কোটি থেকে 8 কোটি টাকা হয়েছে। অথচ এই কারণে তাকে যেখানে রাখা হয়েছে সেইখানে একটি মাত্র টয়লেট ছিল, যেই টয়লেটে ওনাকেও যেতে হয়েছে, ওনার সাথে যে অ্যাটেন্ডেন্ট ছিল তাকেও যেতে হয়েছে, এবং সবচেয়ে কষ্টজনক বা দুঃখজনক হচ্ছে যে একজন মহিলা যে টয়লেট ব্যবহার করে সেখানে যারা পাহারা দিত, পুলিশ বা আইনশৃঙ্খলার লোকেরা, তারাও সেটাই ব্যবহার করতো, কারণ ওখানে দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। তো এইটা তো নিশ্চয়ই খুব একটা ভালো শিষ্টাচার হলো না। একজন প্রধানমন্ত্রীকে মানে রাজনৈতিক কারণে হেনস্থা করার জন্যে এটা করা, এবং যে যা করবে তার ফলভোগ করবে। আজকে খালেদা জিয়া নিজের ব্যাপারে স্পষ্ট ছিলেন, দেশের ব্যাপারে স্পষ্ট ছিলেন, দলের ব্যাপারে স্পষ্ট ছিলেন, তাই আপনারা স্মরণকালে পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম জানাজা দেখেছেন। যারা এটা না করবে তারা তাদের ফলভোগ করবে, কিছু করার নাই। তবে আমি আবারও বলবো যে যদি খালেদা জিয়ার এই একটা জিনিসই যদি ফলো করে যে প্রতিহিংসা দিয়ে ভালো কিছু হয় না, এটা এনাফ। শুধু এটা যদি ফলো করে দলগুলো, বিভিন্ন দলগুলো, তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে, অনেক সহনশীল হবে, এবং দলগুলো পারস্পরিক সমঝোতার ভিতরে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। কিন্তু এই প্রতিহিংসা থাকলে পরে হবে না, যেটা কিন্তু আমরা প্রচণ্ডভাবে দেখেছি আমাদের পূর্ববর্তী সরকারের ক্ষেত্রে। এখন আমরা বড় ধরনের এক রাজনৈতিক পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই অবস্থায় আমরা শুরুতেই যেমন বলছিলাম, শুরু হয়েছে খ্রিস্টীয় নতুন বছর। তো সব কিছু মিলে একটি সংবাদ শিরোনাম আমাদের সামনে রয়েছে, শুভ নববর্ষ 2026, স্বপ্ন আর দিন বদলের বিপুল প্রত্যাশার যাত্রা। আপনার সেই প্রত্যাশাগুলো কি এবং সেই যাত্রা কতটা সফল হবে মনে করেন? প্রত্যাশা তো থাকবেই। যেমন ধরেন, যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো তখন তো ছাত্রদের প্রতি, ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এই দেশের জনগণের প্রত্যাশার শেষ ছিল না। কিন্তু যতই দিন গেছে প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে। এবছরের যেটা দিন বদলের কথা বললেন আপনি, এটা অবশ্যই বাস্তব, সেটাই হবে। আমি যে কথাটা শুরুতেই বলেছিলাম, আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে ভালো, দেশের মঙ্গল, এটা চিন্তা করতে হবে। খালি বাহাদুরি করলাম, উল্টাপাল্টা বক্তৃতা দিলাম, মানে হাত পা ছুঁড়ে পাশের দেশকে গালি দিলাম, এটা হবে না। আমাদেরকে খুব ধৈর্যশীলভাবে, সুন্দরভাবে এগিয়ে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি আজকে খালেদা জিয়া বেঁচে থাকতেন, আমাদের জন্য সবচেয়ে ভালো হতো, এই দেশের জন্য অনেক ভালো হতো। কিন্তু এটাই বাস্তব, এটাই প্রকৃতির নিয়ম। সবাইকে চলে যেতে হবে, আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু যারা আছে, বিশেষ করে আমি বর্তমানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, এই গত কিছু দিনে আপনার কথাবার্তা, চাল চলন সারা দেশবাসী প্রশংসা করেছে। আপনি দেশে ফিরে এসছেন, আবার কিন্তু আপনি দুষ্টু লোকের পাল্লায় পড়বেন না। আপনি খেয়াল রাখবেন, যারা আপনার প্রশংসা করে তারা কিন্তু সবসময় আপনার প্রশংসার জন্য প্রশংসা করে না, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য করে। আপনাকে খুব সতর্কতার সাথে চলতে হবে, এবং অতীতের ভুলগুলো আপনাকে মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। এবং আপনার ভিতরে সেই আমি বিশ্বাস করি যে সর্বশক্তিমান আল্লাহ নিশ্চয়ই আপনাকে সেই শক্তিটা দেবে, যে শক্তির বলে আপনি এগুলো বুঝতে পারবেন এবং দেশটাকে সুন্দরভাবে চালাতে পারবেন। প্রথমে দলকে চালাবেন, দল চালানোর পরে নিশ্চয়ই দেশ চালাতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ জনাব কাজী রওনক হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সম্মানিত আলোচক যেমন বলছিলেন যে আমাদের অনেক সময় অনেক আশা হতাশায় রূপান্তর হয়, অনেক সময় আমরা আমাদের অতীতের ভুলগুলো
মনে করে ভবিষ্যতের জন্য সংশোধনের পথে এগিয়ে যেতে পারি না। এই কথাগুলো যেন আমরা মনে রাখি এবং আমরা যেন অনুসরণ করতে পারি। ভালো থাকবেন সবাই। শেষ করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি।